পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। নির্বাচনের আগে অনিশ্চয়তা সব প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে। কুমিল্লায় ডক্টর তাহের, কোনো চাপেই ডক্টর ইউনূসকে নথি স্বীকার না করার আহ্বান। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ প্রস্তুত কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী। পটুয়াখালীতে ইসি আনোয়ারুল। গণ অনশনে বসেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। নিউমোরিং টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। এবং সুদানের এল ফসরে 2000 মানুষকে হত্যা আধা সামরিক বাহিনীর। তানজানিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত 700। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছি শরীফ রওশন। জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠার রাজনৈতিক ঐক্য এখন ভাঙনের মুখে। গণভোট, জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে রাজনীতিবিদদের পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা। তবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য টিকে থাকবে কিনা তা নভেম্বরের পরই স্পষ্ট হবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ দিয়ে সময়ের প্রয়োজনেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফিরবে বলেও মনে করছেন তারা। বাকিটা দেখুন শাহাদাত অভ্রের প্রতিবেদনে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্য কাঁপিয়ে দেয় স্বৈরাচারের মসনদ। গোষ্ঠী স্বার্থ ভুলে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় এক কাতারে। গণ অভ্যুত্থানের পর নতুন দেশ করতে রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করলেও ক্রমেই দূরত্ব বাড়ছে। জুলাই সনদ ও গণভোট সহ বিভিন্ন ইস্যুতে ঐক্য ধরে রাখতে পারছে না দলগুলো। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি, জাতির স্বার্থে, এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি। গণ অভ্যুত্থানের পরে যদি ইতিহাসে লেখা থাকে প্রথম কোন দল বাংলাদেশে অনৈক্যর জন্ম দিয়েছে, সেটা হলো বিএনপি। ফের অস্থিতিশীল হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন, জানিয়ে কিছুটা হতাশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো, এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। সনদের বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় এনসিপি সহ 5টি রাজনৈতিক দল স্বাক্ষর করেনি। আর 25 রাজনৈতিক দল সই করলেও গণভোট নিয়ে রয়েছে মতপার্থক্য। জামায়াত নভেম্বরে আর বিএনপি জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায়। এছাড়াও যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে উল্লেখ না থাকায় অসন্তুষ্ট দলটি। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও গণভোটের পক্ষে বিপক্ষে চলছে প্রচারণা। গণভোটের বিপক্ষে থাকা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন না লিখে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়রা গণভোটের পক্ষে হা লিখে প্রচার চালাচ্ছেন। এমন রাজনৈতিক সন্ধিক্ষণে বিশ্লেষকরা বলছে নভেম্বরের পরই স্পষ্ট হবে দলগুলোর ঐক্য থাকবে কিনা। তবে সাময়িক টানাপোড়েনের প্রভাব নির্বাচনে পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তার মতে কোনো দলের জন্যই নির্বাচনে অংশ না নেওয়ার মতো সিদ্ধান্ত এখনই নেওয়া ঠিক হবে না। নির্বাচন পিছিয়ে দিতে পারে এইরকম জায়গায় যাবে না পুরো পরিস্থিতি। কিছুটা টানাপোড়েন থাকবেই। সবাই কম্পিটিশনে নিজের অস্তিত্বটাকে জানান দিতে যাচ্ছে। এই অভিযোগটা সমাধানের সুযোগ শেষ হয়ে যায়নি, এটা এখনো আছে। সুতরাং আমি বিশ্বাস করি বিএনপিও এটা বুঝে শুনেই কথা বলছে এবং সরকারও জিনিসটা হয়তো বুঝতে পেরেছে। সরকার যদি নির্বাচনের দিন গণভোট হয়, এটার কারণে জামাত
নির্বাচন বয়কট করবে আমি অন্ততপক্ষে এটা মনে করি না। 20 বছর 30 বছর মোটামুটিভাবে আমি বলবো। বিশ্লেষকরা আরও বলছেন, জাতীয় স্বার্থে ছাড়ের মানসিকতা দেখাতে হবে রাজনীতিবিদদের। এই সময়ে স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্রের অগ্রযাত্রার স্বার্থে দলগুলোর ঐক্য ধরে রাখা জরুরি। এটা বড় একটা অনৈক্য আমার কাছে মনে হয় না, কারণ রাজনৈতিক দল তাদের আদর্শ এবং রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে পৌঁছার জন্য বিভিন্ন সময় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। আদারওয়াইজ সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্র যারা এই আত্মাহুতি দিয়েছে, তাই না, তাদের জন্য এটা আসলে খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াবে। রাজনীতির মাঠে কৌশল অবলম্বন করেই কিছুটা বিরোধী অবস্থান নিচ্ছে বিভিন্ন দলের নেতারা। তবে সময়ের প্রয়োজনে দলগুলো ফের ঐক্যে ফিরবে বলেও আশা প্রকাশ করেন বিশ্লেষকরা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচনী পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের শক্তি আরও বাড়ানো হচ্ছে। সকালে পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। এই কর্মশালায় পটুয়াখালীর 60 জন পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন। তিনি বলেন, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এছাড়া আরপিও সংশোধন করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বরত আসনের ভোট গ্রহণ এবং প্রিজাইডিং অফিসার কেন্দ্রের ফলাফল স্থগিত করতে পারেন বলেও জানান তিনি। যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। রিটার্নিং অফিসার যদি মনে করে কোনো একটা আসনের সবকটি সেন্টার বাতিল করে দিবে, সে যদি যৌক্তিক মনে করে, সেই ক্ষমতাটাও আইনি এবার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অর্থ এই না যেন তেনভাবে আমি সেন্টার বাতিল করে দিব, যেন তেনভাবে একটা নির্বাচনী আসনের নির্বাচন বাতিল করে দিব। নির্বাচনের আগে অনিশ্চয়তা সৃষ্টি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সমসাময়িক ইস্যুতে এক ভিডিও বার্তায় তিনি আশা করেন কোনো চাপে পড়ে নতি স্বীকার করবেন না প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা তার নিজের পরিকল্পনাকে নিজ হাতে হত্যা করবেন, এটা জাতি বিশ্বাস করে না। নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা, উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি। এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে উনি সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, জাতীয় নির্বাচনের দিনে হলে গণভোটের আর কোনো মূল্যই থাকবে না। শনিবার সকালে রাজধানীর শাহবাগে স্থানীয় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মুজিবুর রহমান আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা পেশি শক্তির দৌরাত্ম্য কমে যাবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও মনে করেন জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামিক দল ঐক্যবদ্ধ হয়ে মানুষের অধিকার আদায়ে ভোট যুদ্ধে নামবে বলেও প্রত্যয় জানান তিনি। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আমরা সবাইকে বলবো, জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুক এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। আচ্ছা, যদি ধরেন একই দিনে হয়, তাহলে আমাদের টার্গেট ছিল সকলের যে যাতে ভোটটা ভালো হয়, আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে,
সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয় তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, বন্দরের শ্রমিকদের গণ অনশন কর্মসূচির সবশেষ কি অবস্থা, আর এই কর্মসূচির কারণে কি স্বাভাবিক কাজকর্মে কোনো ব্যাহত হচ্ছে কিনা, বিস্তারিত জানাবেন। রোশন, মূলত সকাল 10টা থেকে এই গণ অনশন কর্মসূচি চট্টগ্রামের জামাল খানে প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে। যেহেতু চট্টগ্রাম বন্দর এবং আশেপাশের এলাকা ঘিরে যে কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচির উপর সিএমপির নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ পুলিশের নিষেধাজ্ঞা রয়েছে, সে কারণেই বন্দর কিংবা আশেপাশের জায়গায় কোনো ধরনের কর্মসূচি পালন করা যাচ্ছে না। যার কারণেই চট্টগ্রাম বন্দরে যারা শ্রমিক রয়েছেন, বন্দরে বিভিন্ন কর্মচারীরা রয়েছেন বিভিন্ন পক্ষের, তারা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এখানেই গণ অনশন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং শুধু চট্টগ্রাম বন্দর নয়, চট্টগ্রামের যেসব সরকারি বেসরকারি সংস্থা রয়েছে সেই সংস্থাগুলোরও শ্রমিক কর্মচারীরা যোগ দিয়েছেন। বিশেষ করে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে জাতীয়তাবাদী যে শ্রমিক দল, সেই শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারাও কিন্তু এই কর্মসূচিতে আজকে এসেছেন। এবং যে বিষয়গুলো আসলে দীর্ঘ প্রায় 1 থেকে 2 মাস সময় ধরে এই আন্দোলনগুলো চলছে, বিশেষ করে মিছিল সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, দুটি বিষয়। একটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে মাসুল বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদ, এবং অন্যদিকে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, লালদিয়ার চর সহ বিভিন্ন স্থাপনা, ডিপি ওয়ার্ল্ড সহ যে দেশি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হচ্ছে, সে ইজারা দেওয়ার চেষ্টা চলছে, তার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। যেইটি বলতে চাচ্ছেন এখানে বক্তারা, তারা বলছে যে চট্টগ্রাম বন্দর সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থানের দিক থেকেও এই বন্দরটি গুরুত্বপূর্ণ। সে কারণেই কোনোভাবেই এই স্থাপনা যাতে কোনো বিদেশি কোনো প্রতিষ্ঠানের হাতে না যায়, যাতে যেহেতু এই প্রতিষ্ঠানটি চট্টগ্রাম দেশের স্থাপনা এবং দেশের বিনিয়োগে এটি লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অতীতে যারা দেশীয় অপারেটর রয়েছেন তারাও পরিচালনা করেছেন, এখানকার শ্রমিকরা পরিচালনা করেছেন, তারা দক্ষ হয়েছেন দিনে দিনে। কিন্তু এই পর্যায়ে এসে আসলে এরকম একটি লাভজনক প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার সম্পূর্ণ বিরোধী তারা। এবং তারা বলছেন যে এর আগেও বিভিন্ন সরকার চট্টগ্রাম বন্দরকে বিভিন্ন বিদেশি গোষ্ঠীর হাতে তুলে দিতে চেয়েছিল, তখনকার সময়ে রাজনীতিবিদরা একাট্টা হয়ে আন্দোলন করে সেটি থামিয়েছেন। এবং আজকের দিনেও তারা, বিশেষ করে শ্রমিকদের যে সংগঠনগুলো, তারা একাত্ম হয়েছেন। একই সাথে চট্টগ্রামের যে ব্যবসায়ী মহল রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বন্দর ব্যবহারকারী সংস্থাগুলো কিন্তু একসাথে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে বন্দর দেশীয় প্রতিষ্ঠানগুলোর হাতে যদি নেওয়া দেওয়া হয় তাহলে সরকার নিজে পরিচালনা করুক, কিন্তু কোনোভাবেই যাতে বিদেশিদের হাতে এই বন্দর বা বন্দরের স্থাপনা তুলে দেওয়া না হয়, যেটি নিরাপত্তা বিঘ্নিত করবে। পাশাপাশি মাসুলের কথা তারা বলছেন, মাসুল যদি বেড়ে যায় তাহলে দেশের আমদানি রপ্তানি খাতে ব্যয় বাড়বে, ব্যয় বাড়লে সেটি স্বাভাবিকভাবে ভোক্তাদের গাড়ে গিয়ে পড়বে। তো সেটিও যাতে না হয়, মাসুল বৃদ্ধির বিষয়টি ঠেকানোর জন্য তারা আসলে কাজ করছেন এবং বিভিন্ন সমাবেশ বিক্ষোভ নিয়ে তারা মাঠে আছেন। রোশন, চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। সরকারি সিদ্ধান্তে আজ থেকেই পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ উন্মুক্ত করা হয়েছে। তবে যাত্রী সংকটে যাচ্ছে না কোনো জাহাজই। তবে আগামী ডিসেম্বর এবং জানুয়ারিতে রাত্রি যাপনের অনুমতি থাকায় সেই 2 মাস কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল করবে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যেহেতু জাহাজ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে এই যে স্বল্প সময়ের জন্য কি ঝুঁকি নিয়ে স্পিড বোটে কোনো পর্যটকরা যাচ্ছেন কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রোশন, সেন্ট মার্টিন দ্বীপের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণের, সেখানে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এই দ্বীপের যে সৌন্দর্য সেটি উপভোগ করতে কিন্তু প্রতি বছর লাখো পর্যটক আসলে ছুটে আসতে মুখিয়ে থাকেন। এবং এবার নভেম্বর শুরু থেকে, আজকে থেকে সেই রুটে জাহাজ যাওয়ার কথা থাকলেও সেটি মূলত জাহাজ মালিকরা যাত্রী সংকটের কারণে জাহাজ মালিকরা এই রুটে জাহাজ চলাচল বন্ধ রেখেছেন। যেহেতু সরকারি একটি সিদ্ধান্ত হয়েছে, আসলে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই 3 মাস পর্যটকরা দ্বীপটিতে যেতে পারবেন, বাকি 9 মাস
পর্যটক যাতায়াত বন্ধ থাকবে। কিন্তু বিপত্তি দেখা দিয়েছে আসলে নভেম্বর মাসে, যেহেতু সেখানে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকলেও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়নি এবং দিনে গিয়ে দিনে ফেরার যে শর্ত রয়েছে সেই শর্তের কারণে আসলে পর্যটকরা সেই দ্বীপে নভেম্বর মাসে যেতে আসলে আগ্রহী হচ্ছেন না এবং আসলে পর্যটকদের সাড়া না পাওয়ার কারণেই জাহাজ যে চলাচল কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন দ্বীপের অভিমুখে বঙ্গোপসাগর হয়ে যে জাহাজগুলো যায় সেই জাহাজ যাত্রাটা আসলে জাহাজ মালিকরা বন্ধ রেখেছেন পর্যটকদের সাড়া না পেয়ে, সেটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তবে বিকল্প একটি রুট আসলে রয়েছে, যেটি আগে কয়েক বছর আগেও টেকনাফ থেকে সরাসরি কিন্তু জাহাজ গিয়েছে সেন্ট মার্টিন দ্বীপে। সেক্ষেত্রে 2.5 থেকে সর্বোচ্চ 3 ঘন্টার মধ্যেই কিন্তু দ্বীপে জাহাজগুলো পৌঁছে যেত এবং তাদের যে ভোগান্তি সেটি অনেকটাই কম হতো এবং সেক্ষেত্রে পর্যটকরা আসলে রাত্রি যাপনেরও যেহেতু সুযোগ পেতেন এবং যাতায়াতের যে ভোগান্তি সেটিও কিছুটা কম ছিল। তবে এবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার যে জেটিঘাট এলাকা, সেই জেটিঘাট এলাকা থেকেই মূলত জাহাজ চলাচলের যে সিদ্ধান্ত সরকারিভাবে হয়েছে সেই সিদ্ধান্তটির আলোকে আসলে যেহেতু পর্যটক সাড়া পাওয়া যাচ্ছে না, আমরা টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে বিকল্প পথে যেহেতু বেশ ঝুঁকি রয়েছে, ট্রলার যাতায়াত এবং সেখানে যে ছোট ছোট স্পিড বোটগুলোতে স্থানীয়রা যাতায়াত করেন সেখানে কিন্তু বেশ ঝুঁকি রয়েছে যাতায়াতের ক্ষেত্রে, যেহেতু বঙ্গোপসাগরে একটি দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বিষয় রয়েছে। এই কারণে কিন্তু সেই বিকল্প রুটে পর্যটকদের যে যাতায়াত সেটি এখন পর্যন্ত তারা ট্রাভেল পাস কিন্তু অনুমোদন দিচ্ছেন না। এই ছিল রোশন, আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। দীর্ঘ 9 মাস পর সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত করা হলেও জাহাজ চলাচল না করায় যাচ্ছেন না অনেক পর্যটকরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। সিলেট ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালুসহ মোট 8 দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশন অবস্থান কর্মসূচি পালন করছে রেলপথ সংস্কার আন্দোলন বাস্তবায়ন কমিটি। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ এবং কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী এম এ হামিদ। শুরুতে শুভ, আপনার কাছে জানতে চাই, স্পেশাল ট্রেন চালুর পাশাপাশি বাকি দাবিগুলো কি কি, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। রওশন, আজকে কিন্তু সকাল 10টা থেকেই সেই রেলপথ অবরোধ শুরু হয়েছে এবং সেই রেলপথ অবরোধ কিন্তু এখনও চলমান রয়েছে। তবে এখানে আমরা যেটি জানতে পেরেছি, যেহেতু মূল কেন্দ্রটি হচ্ছে কুলাউড়া জংশনে, সেহেতু এখান থেকে কিন্তু 1.5 ঘন্টা দেরিতে হলেও পাহাড়িকা যে ট্রেনটি ছিল সিলেট টু চট্টগ্রাম রুটে যে ট্রেনটি চলে সেটি কিন্তু 1.5 ঘন্টা দেরিতে হলেও সেটি চালু হয়েছে এবং এর পরবর্তীতে জয়ন্তিকা 12টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও কিন্তু সেটি ছেড়ে যায়নি। তবে 8 দফা দাবি নিয়ে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, সেটির প্রথম দাবি হচ্ছে সিলেট টু ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন এবং সিলেট টু কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা এবং রেলপথ সংস্কার। সিলেট টু আখাউড়া যে রুটটি রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু রেলপথ সংস্কার হচ্ছে না এবং ডাবল যে রেলের লাইন সেটি নির্মাণ করার দাবি তারা করছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পর্যাপ্ত বগি না থাকায় অনেক সময় যাত্রীরা যেতে পারে না, বগি সংখ্যা বাড়ানোর দাবি করছেন তারা। এর পাশাপাশি কিন্তু বিশেষ করে যে কালোবাজারি রয়েছে সেগুলোকে নির্মূল করা, আরও কিছু দাবি তারা করছেন। কুলাউড়া জংশনে যেন আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। তারপর এর পাশাপাশি কিন্তু মোট 8টি দাবি তারা জানিয়েছেন এবং আমি যদি আজকের চিত্রটি বলি, আজকে কিন্তু সকালে আমরা দেখেছি যারা 8 দফা দাবি বাস্তবায়ন কমিটি রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তাদের রেলপথ অবরোধ করেছেন। তারপরে যাত্রীদের বিশেষ অনুরোধে, সকল যাত্রীদের অনুরোধে কিন্তু 11টা ট্রেনটি 10:30-এর ট্রেনটি কিন্তু প্রায় 1.5 ঘন্টা দেরিতে ছেড়ে গেছে এবং প্রায় 12টার দিকে এই ট্রেনটি ছেড়ে যায় এবং জয়ন্তিকা ট্রেনটি কিন্তু এখনও ছেড়ে যায়নি। আমরা তাদের সাথে কথা বলেছি যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে আসলে সিলেটের সাথে দীর্ঘদিন ধরেই কিন্তু বৈষম্য হচ্ছে এবং যে বৈষম্যের কারণে কিন্তু তারা আসলে এই ধরনের আন্দোলনটি তারা করছেন এবং তারা বলছেন যে এই বিমাতাসুলভ আচরণ যেন সিলেটের সাথে আর করা না হয় এবং রেলের ক্ষেত্রে যেন বিশেষ ব্যবস্থা নেয় সরকার, এই জন্যই তারা দাবি করছেন এবং দাবিগুলো না মানা হলে তারা কিন্তু কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। রওশন, এই ছিল আসলে সিলেট রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এবার আমরা মৌলভীবাজারের খবর জানতে চাই। হামিদ, জানাবেন যে আপনার সেখানে কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটনা ঘটেছে কিনা আর সেখানকার কর্মসূচির কি অবস্থা জানাবেন।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু রেল লাইন অবরোধ করে প্রচুর সংখ্যক জনগণ এখানে জড়ো হয়েছে। সকাল 10টা থেকে অবরোধ শুরু হলে, অবরোধের ডাক দেওয়া হলে অনেক জায়গাতেই কিন্তু বিভিন্ন সংগঠন সহ মানুষ মিছিল সহকারে কুলাউড়া রেলওয়ে জংশনে আসতে শুরু করে এবং এখানে এসে তারা অবস্থান গ্রহণ করে। দেখতেই পাচ্ছেন আমার দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে লোকজন রয়েছেন, তাদের জনসভা চলছে 8 দফা দাবিতে। এখানে বলে রাখি যে গত জুলাই থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে এখন পর্যন্ত 4 মাস ব্যাপী কুলাউড়া আন্দোলনকারীরা তাদের আন্দোলন শুরু করে দিয়েছিলেন এবং এই আন্দোলন অব্যাহত রয়েছে। তাদের 8 দফা দাবির মধ্যে ছিল কুলাউড়া সিলেট টু কক্সবাজার, সিলেট টু ঢাকা রোডে নতুন 2টি ট্রেন চালু, এছাড়া আখাউড়া থেকে সিলেট যে রেল লাইন রয়েছে সেগুলো সংস্কার সহ ডুয়েল গেজে পরিবর্তন, এছাড়া সিলেট বিভাগে যে বন্ধ রেল স্টেশনগুলো রয়েছে সেগুলো চালু, নতুন ইঞ্জিন সংযোজন করা সিলেট লাইনে, যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেন থেমে পড়ে ইঞ্জিনের কারণে। এছাড়া প্রত্যেকটি গাড়িতে যেন বগি সংযোজন করা হয় যাতে করে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো যাতে অন্য কোথাও স্টপেজ না করে সরাসরি ঢাকায় চলে যায়, জনভোগান্তি কমাতে এই সমস্ত 8 দফা দাবিতে তারা আন্দোলন শুরু করেছিলেন। আজকে তাদের পূর্ব ঘোষিত সময় অনুযায়ী তারা অবরোধ পালন করছেন। আমার জানা মতে এখন পর্যন্ত দর্শক, সিলেট ঢাকা রুটে স্পেশাল ট্রেন চালু সহ মোট 8 দফা দাবিতে রেলপথ সংস্কার আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান কর্মসূচি পালন করছেন। সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। গাজীপুরের 2টি সরকারি হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসের সংস্কারের জন্য বরাদ্দ 2,79,00,000 টাকার মধ্যে 69 লাখ টাকাই লোপাটের অভিযোগ উঠেছে। 2023-24 অর্থ বছরে টেন্ডার ছাড়াই চলে এই সংস্কার কাজ। অনুসন্ধানে বের হয়ে আসে একই কাজের পুনরাবৃত্তি এবং নিম্নমানের দায়সারা কাজ করেই ঘটে আত্মসাতের ঘটনা। এর পেছনে গণপূর্তের তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং তার ঘনিষ্ঠ ঠিকাদারদের যোগসাজশের অভিযোগ মিলেছে। ইফতেখার রায়হানের প্রতিবেদন। টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল 2023-24 অর্থ বছরে এই হাসপাতালের সিভিল কাজের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয় 1,32 লাখ টাকা, যার মধ্যে স্যানিটারি কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 41 লাখ টাকা। অথচ অধিকাংশ টয়লেটের কমোড, বেসিন ও কল ভাঙা। ব্যবহারের অযোগ্য এসব টয়লেটের জন্যই ব্যয় দেখানো হয়েছে লাখ লাখ টাকা। যে পরিবেশ এভাবে বাথরুম করা যায় না, এক জায়গাতে পানি নিয়ে আরেক বাথরুম করতে হয়। দরজার ছিটকানি ভাঙা, বাথরুম তো কমোড ভাঙা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বরাদ্দের তুলনায় কাজ হয়েছে খুবই নিম্নমানের। অসঙ্গতি থাকায় সে সময় ফাইলে স্বাক্ষর করেননি হাসপাতালের তত্ত্বাবধায়কও। স্যার এত টাকা পরিমাণ বেশি বলে স্যারের কাছে মনে হয়েছে স্যার এই প্রাক্কলনে সই করে নাই এবং এই কাজগুলো পরে হয়ও নেই, আর কোনো প্রত্যয়নও আমরা দেইনি। ডিটেলস ওয়ার্ক অর্ডার টাকার পরিমাণ সহ এরকম আসলে আমরা পাইনি এবং ওনারা শো করে নাই। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালেরও একই চিত্র। এই হাসপাতালে 4টি সিভিল কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,02 লাখ টাকা। একই অর্থ বছরে আরও 6টি সিভিল কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় 88 লাখ টাকা। কিন্তু এত বরাদ্দের পরও হাসপাতালের ভবনে উন্নয়নের ছিটে ফোঁটাও নেই। হাসপাতালের অ্যালুমিনিয়াম পার্টিশন, ফলস সিলিং ও বাথরুমের সংস্কারের জন্য 2টি কাজের বিপরীতে বরাদ্দ দেওয়া হয় 52 লাখ টাকা। বেসমেন্টে অ্যাম্বুলেন্স রাখার কথা থাকলেও ভারত সরকারের দেয়া বিশেষায়িত অ্যাম্বুলেন্সের উচ্চতা বেশি, এই অজুহাতে গ্যারেজ নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় 23 লাখ টাকা। অথচ এই অ্যাম্বুলেন্সে সাধারণ কোনো রোগীর সেবা মেলেনি। গাজীপুরের যদি কোনো ব্যক্তি এখন পর্যন্ত কেউ আমি দেখি নাই বা কেউ বলতে পারে নাই যে এই অ্যাম্বুলেন্সটা কেউ ব্যবহার করছে। বাজেট এবং বরাদ্দ থাকার পরেও এটা পর্যাপ্তভাবে কাজে না লাগানোর কারণে হাসপাতালের পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন এখন আমাদের জন্য অধরা রয়ে গেছে। হাসপাতালটির পরিচালক জানান, কাজের শুরুতে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়নি, এমনকি কাজ শেষে অনাপত্তিপত্র নেয়নি গণপূর্ত বিভাগ, যার ফলে কাজের মান যাচাই করা অসম্ভব হয়ে পড়ে। মিনিস্ট্রি থেকে অনুমোদনের পরে এটার যে টেন্ডার করা, কার্যাদেশ দেওয়া এবং এটা কাজটা চলমান কী কাজ করতেছে দেখা এবং এটার আমাদের প্রত্যয় নেওয়া, এগুলো ধারাবাহিকভাবে না করাতে কাজের এই ব্যাপারগুলো প্রপারলি মনিটরিং করা সম্ভব হয় না। অভিযোগ উঠেছে অর্থ লোপাটের সাথে জড়িত তৎকালীন নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন
উপবিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী ও উপসহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদ। টেন্ডার ছাড়াই কাজ দেয়া, বিল আদায় ও স্বজনপ্রীতির অভিযোগ তাদের বিরুদ্ধে। যদিও অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফুদ্দিন দাবি করেন পুরো কাজ সম্পন্ন করেই বিল দেয়া হয়েছে। এই 69 লাখ টাকা টেন্ডার হয়েছে, কাজ হয়েছে এবং কাজ দৃশ্যমান আছে। যদি আমি এমন কোনো বিল দিয়ে থাকি যে সেটা কাজ হয় নাই কিন্তু আমি বিল দিছি, তাহলে অবশ্যই সেটা দায়ভার আমার। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী কাজ শেষে সাশ্রয়কৃত অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বর্তমান নির্বাহী প্রকৌশলী জানান 2023-24 অর্থ বছরের কোনো টাকা ফেরত যায়নি। 23-24 অর্থ বছরে স্বাস্থ্যসেবা খাতে 2,79 লক্ষ টাকা বরাদ্দ ছিল। আমরা নথিপত্র ঘেঁটে দেখেছি যে ওই অর্থ বছরে কোনো অর্থ ফেরত যায় নাই। প্রতি বছর স্বাস্থ্য খাতে কোটি টাকার সরকারি বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে অধরাই থেকে যায় কাঙ্ক্ষিত উন্নয়ন। সাধারণ মানুষের প্রত্যাশা এসব দুর্নীতি তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনার। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। 2 যুগের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূরণ হচ্ছে বগুড়াবাসীর স্বপ্ন। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হচ্ছে বগুড়া বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি বিষয়ে একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। মাজিদুর রহমানের প্রতিবেদন। 2001 সালে 15 জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন পায়। পরবর্তীতে 2023 সালের 10 মে এসআরও জারি করে আইন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে সরকার। তবে নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। দীর্ঘ 2 যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর এবার বাস্তবে রূপ নিচ্ছে বগুড়াবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর পাঠদান এই অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দ্বার উন্মোচন করবে বলে খুশি স্থানীয়রা। বগুড়ায় এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, এই নতুন এই প্রথমবার একটা বগুড়াতে পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বগুড়ার যারা ছেলে মেয়ে আছে তারা অবশ্যই একটা ভালো সুবিধা পাবে। ক্ষুদ্রাংশে একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে এটার যে শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী শিক্ষাবর্ষ থেকে, এতে বগুড়ার স্টুডেন্টেরা উপকৃত হবে, বিশেষ করে মেয়েরা উপকৃত হবে। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তার জন্য এখানে যে আমরা আন্দোলন করে যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে এর জন্য আমরা সবচেয়ে বেশি খুশি। আমাদের সন্তানেরা যে দূর দূরান্তে পরীক্ষা দিতে যেত, বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা যেত, এটা তাদের আর যাওয়া লাগবে না। শিক্ষাবিদরা বলছেন বগুড়ায় এতদিন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় শিক্ষার্থীদের প্রতিনিয়ত রাজধানীমুখী হতে হয়। নতুন করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টি বিষয়ে একাডেমিক কার্যক্রম শুরু হলে শিক্ষার হার আরও বাড়বে। এখানে তো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে ছাত্র ভর্তি হবে। তারপরেও বগুড়ার যারা মেধাবী, যারা মেধা থাকা সত্ত্বেও দূরবর্তী স্থানে কিংবা বিভিন্ন কারণে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, বঞ্চিত হয়, তারা লাভবান হয় বলে মনে করি। বগুড়াবাসী উপকৃত হবে। বড় বড় কলেজ থেকে জেনারেল শিক্ষার্থীরা বেশি বের হয়, সুতরাং এখানে একটা পাবলিক জেনারেল ইউনিভার্সিটি স্থাপন করার মাধ্যমে যদি স্থাপন করা সম্ভব হয়, তার মাধ্যমে বেশি সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে। এটা বগুড়াবাসীর আরেকটি প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বলছেন প্রথম ধাপে পাঠদান চালুর জন্য 5টি বিভাগের অনুমোদন চেয়ে বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের কাছে আবেদন করা হয়েছে। এর মধ্যে 2টি বিষয় অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষেই একাডেমিক কার্যক্রম শুরু হবে। 2টো সাবজেক্ট নিয়ে এই শিক্ষা বছরে ইনশাআল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আর জায়গার বিষয়ে যেহেতু 2001 সালের অ্যাক্টে শেরপুরের জামালপুর নামক স্থানে জায়গা মেনশন করা আছে, এটা আসলে আরও বড় নীতি নির্ধারণের বিষয়। এটা এখন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আছে। এরপরে ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে জায়গা নতুন করে রিলোকেট হলে অথবা কোথায় হবে এটা এখন পর্যন্ত আমি শিওর না। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য শহরের ভিটিটিআই ইনস্টিটিউটকে বেছে নেওয়া হয়েছে। দেশে 55তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু করেছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে এই উত্তরাঞ্চলে। বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাজিদুর রহমান, এখন। এবার আন্তর্জাতিক। ওমরা ভিসায় সৌদি আরবে 3 মাস থাকার অনুমতি পেলেও এখন থেকে ইস্যু তারিখে 30 দিনের মধ্যে ওমরা না করলে বাতিল করা হবে ভিসা। অন্যান্য বছরের তুলনায় এবারের শীত মৌসুমে বিদেশি ওমরা পালনকারীর সংখ্যা বাড়াতে এই সপ্তাহ থেকেই নতুন এই নীতি শুরু করেছে সৌদির হজ এবং ওমরা মন্ত্রণালয়। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান।
পবিত্র হজ ও উমরা পালনে প্রতিবছর সৌদি আরবে যান বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসল্লি, যার কারণে দেশটির অর্থনীতির অন্যতম বড় খাত হজ ও উমরা। বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসল্লিদের কাছ থেকে পাওয়া রাজস্ব ছাড়াও হোটেল, রিসোর্ট, পরিবহন এবং খাবারের মতো পরিষেবা থেকেও আয় হয় দেশটির। এই খাত থেকে অর্থনীতির পাল্লা আরও ভারী করতে নিচ্ছে নতুন নতুন পদক্ষেপ। গরমকাল শেষ হয়ে আবহাওয়া কিছুটা ঠান্ডা হতে থাকায় উমরা যাত্রীর সংখ্যা আরও বাড়ানোর পথে হাঁটছে সৌদি আরব। এরই অংশ হিসেবে উমরা ভিসার মেয়াদ 3 মাস থেকে কমিয়ে 1 মাস করেছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। নতুন এই নিয়ম অনুযায়ী ইস্যুর 30 দিনের মধ্যে সৌদি আরবে না পৌঁছালে বাতিল করা হবে উমরা ভিসা। এমনকি এই 30 দিনের মধ্যেই করতে হবে উমরা। এরপর ভিসায় উল্লেখ করা 3 মাস সময় সৌদি আরবে থাকার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তবে মাথায় রাখতে হবে 3 মাস থাকতে পারলেও উমরা পালনের সুযোগ থাকছে শুধু প্রথম মাসেই। এই মৌসুমে তাপমাত্রা কম থাকায় উমরা যাত্রীর সংখ্যা বাড়ার কারণে এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কাবায় অতিরিক্ত ভিড় ছাড়াই যাতে এই শীতে বেশি মানুষ উমরা পালন করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন সৌদি উমরা ও ভ্রমণ কমিটির উপদেষ্টা। নতুন উমরা মৌসুম শুরু হয় গত জুনের শুরুতে। ওই সময় থেকে এখন পর্যন্ত 40 লাখ বিদেশিকে উমরা ভিসা দিয়েছে সৌদি আরব, যা 5 মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার 3-তে লাগা ভয়াবহ আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। স্থানীয় সময় শনিবার সকালের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল বাহিনী জানিয়েছে ভবনটির 57 তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় সকাল 7টার কিছু সময় আগে আগুন লাগে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন এবং ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে 10 মিনিটেরও কম সময়ের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকল কর্মীরা। ভবনের ভেতরে ফায়ার হোস এবং ওয়েট রাইজারের মতো পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সহজ হয়েছে। আগুন লাগার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। 60 তলা এই ভবনটি আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ারের পাশে অবস্থিত। ভবনটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস, খাবার এবং পানীয়র দোকান রয়েছে। সুদানের এল ফাশর দখল নিয়েছে আধা সামরিক বাহিনী RSF। শহরটি দখলে নিতে কয়েকদিনে হত্যা করেছে 2000-এরও বেশি মানুষকে। জাতিসংঘ বলছে শহর ছেড়ে পালিয়েছে 60,000-এরও বেশি বাসিন্দা। RSF বাহিনীর হাতে আটকা আছে আরও 1.5 লাখের বেশি মানুষ। সুদানের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। 2019 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারের। এরপর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকারকে 2021 সালে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাবাহিনী। 2023 সালে ক্ষমতা দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। এরপর টানা 18 মাসেরও বেশি সময় ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বেসামরিক নাগরিকদের হত্যা, নারীদের ওপর যৌন সহিংসতা, ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্রে আগুন দেয়া এখন নিত্যদিনের ঘটনা। গেল রবিবার দেশটির দারফুর অঞ্চলের এল ফাশার শহরে সেনাবাহিনীর শক্তিশালী ঘাঁটিতে হামলা চালায় RSF। নিয়ন্ত্রণ নেয় পুরো শহরটির। সেখানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে গোষ্ঠীটি। ফলে সুদানের একসময়ের প্রাণচঞ্চল শহর এল ফাশার এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গেল কয়েকদিনের শহরটির 2000-এর বেশি বাসিন্দাকে নির্বিচারে হত্যা করেছে RSF বাহিনী। ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি স্থানীয় হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী ক্যাম্পও। শুধু একটি হাসপাতালেই প্রাণ হারিয়েছেন 450-র বেশি মানুষ। স্যাটেলাইটের সাহায্যে তোলা এল ফাশার শহরের ছবিতে মাটিতে রক্ত ও মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এছাড়া কিছু ভিডিওতে দেখা যায় নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করছে RSF সদস্যরা। এরই মধ্যে ভয়ে এল ফাশার শহর ছেড়ে পালিয়েছে 60,000-এর বেশি বাসিন্দা। ظهر لنا 3 شباب بعد ما لقينا البلد سقط جدان البداء والناس اللي قبضوهم ببداء صفهم مفقود ليه حتى الآن ما عارفين محله مين، حي ميت، هل مع الناس الطلقوا مع الناس المدوقين। আর RSF এর হাতে বন্দী হয়ে আছে 1.5 লাখেরও বেশি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলছে এল ফাশারে এখন আর কেউই নিরাপদ নয়। The reality is that no one is safe in El Fasher. There is no safe passage for civilians to leave the city.
There are also reports of large-scale atrocities perpetrated by the Rapid Support Forces in Bara, in North Kordofan, following the recent capture of the city. সুদানের ক্রমবর্ধমান সহিংসতার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের কথাও বলে সংস্থাটি। 25 women were gang raped when RSF forces entered a shelter for displaced people near El Fasher University. These latest reports of serious violations potentially amount to numerous crimes under international law in and around El Fasher and in Bara. We echo the calls of the Human Rights Office. There must be an independent, a prompt and transparent and thorough investigation. গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন 1,50,000-এর বেশি, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 1,20,00,000 মানুষ। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। সাধারণ নির্বাচনের পর বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ সবচেয়ে বড় তানজানিয়া। নির্বাচন পরবর্তী 3 দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 700 বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি প্রধান বিরোধী দল চাদেমার। দেশজুড়ে বন্ধ রয়েছে ইন্টারনেটও, বেড়েছে কারফিউর মেয়াদ। যদিও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিরোধীদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে কেনিয়া সীমান্তের শহর নামাঙ্গা সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। দৃশ্যটি পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার। গেল বুধবারের বিতর্কিত সাধারণ নির্বাচনের জেরে রাজপথে বিরোধী দল চাদেমার কর্মী সমর্থকরা নির্বাচন প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেয় দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ। প্রধান বিরোধী দল চাদেমার অভিযোগ, তাদের দলের প্রধান 2 প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়নি ক্ষমতাসীন CCM। পাতানো এই নির্বাচন মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলনের ডাক দিলে সরকারের মদতে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। শুক্রবার দলের এক মুখপাত্র বিবিসিকে জানান, 3 দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে কয়েকশো বিক্ষোভকারীর। সহিংসতা দমাতে ও পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে কারফিউর সময়সীমা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে বন্ধ আছে ইন্টারনেট। তাই নিহত বিক্ষোভকারীর প্রকৃত সংখ্যা নিয়ে এরই মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। বিরোধীদের অভিযোগের কেন্দ্রে আছেন দেশটির প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর 2021-এ ক্ষমতা গ্রহণ করেন সামিয়া। রাজনৈতিক বিরোধীদের ওপর সরকারের দমনপীড়ন ও সেন্সরশিপ কমানোর জন্য প্রশংসা পাওয়া এই নেত্রীর বিরুদ্ধেই এখন রাজনৈতিক সহিংসতা সৃষ্টির অভিযোগ উঠছে। Nataka niseme kwamba nami tayari nimeshakamilisha zoezi hili na niwaombe Watanzania wale ambao bado wako nyumbani wajitokeze। প্রধান বিরোধী দল চাদেমাকে ছাড়াই অনুষ্ঠিত হয়েছে বুধবারের সাধারণ নির্বাচন। চাদেমার প্রধান নেতা তান্দু লিসুকে রাষ্ট্রদ্রোহের মামলায় আটকের পর নির্বাচনী আচরণবিধিতে স্বাক্ষর না করায় গেল এপ্রিলে চাদেমাকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এই পুরো ঘটনায় প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ও তার দল CCM-কে দায়ী করছে বিরোধীরা। আর এর জেরেই নির্বাচনের দিন থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশটিতে। Are described as an election, but a majority of Tanzanians do not see it as such. They see it as সরকার বিরোধী এই বিক্ষোভের রেশ ছড়িয়েছে তানজানিয়া কেনিয়া সীমান্তের মধ্যবর্তী শহর নামাঙ্গায়। অভ্যন্তরীণ এই সহিংসতা সীমান্তে নতুন কোনো সংঘাত সৃষ্টি করে কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব। বিক্ষোভকারীদের রাজপথ ছেড়ে দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। যদিও শুক্রবার সেনাপ্রধানের হুঁশিয়ারি আমলেই নেননি বিক্ষোভকারীরা। বিপরীতে এই আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে তানজানিয়ার পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। পরীক্ষার মুখে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, পরস্পর বিরোধী অবস্থানে হতাশ উপদেষ্টারা, জাতীয় স্বার্থে ছাড় দেওয়ার পরামর্শ। বড় যে রাজনৈতিক দল তাদের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং অবশ্যই তাদেরকে ছাড় দিতে হবে। নির্বাচনের আগে অনিশ্চয়তা সব প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে, কুমিল্লায় ডক্টর তাহের। কোনো চাপে ডক্টর ইউনূসকে নতি স্বীকার না করার আহ্বান। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই, সম্পূর্ণ প্রস্তুত কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী। পটুয়াখালীতে ইসি আনোয়ার আলী। গণ অনশনে বসেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। নিউ মোরিং টার্মিনালে বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ।
এবং সুদানের এল ফাশার শহরে 2000 মানুষকে হত্যা আধা সামরিক বাহিনীর। তানজানিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত 700। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।